আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের অন্তত ৬টি ঘাঁটির ভেতর যুক্তরাষ্ট্রের ১৯টি বৃহত্তম সক্রিয় ঘাঁটি ছিল এবং এই ঘাঁটিগুলোর নিরাপত্তা বলয় এবং আবাসন ব্যবস্থাও খুব ভালো ছিল। তবে ইরানের এই চলতি মাসের যুদ্ধের পর সেই ঘাঁটিগুলোর অবস্থা আর ভালো নেই এবং দেখে দেখে ইরান এই যুক্তরাষ্ট্রে যে সকল সেনাবাহিনীর সদস্যরা যেখানে রয়েছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে। এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের একটি গোপন স্থানে ৫০০ জন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনা সেখানে গোপন ঘাঁটিতে বা আস্তানায় অবস্থান করছিলেন। এবং যুক্তরাষ্ট্রের সেই গোপন ঘাঁটিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে ইরান আক্রমণ করে বসেছে। গতকালকে এই আক্রমণ হয়েছে এবং এই ঘটনায় মার্কিন সেনা সদস্যের বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পরপরই কিন্তু মার্কিন সেনাবাহিনীর সদস্যরা প্রচণ্ডভাবে আতঙ্কে রয়েছেন। ভয়ে তারা ঘাঁটির আশেপাশেও এখন তারা থাকতে চাচ্ছেন না। মধ্যপ্রাচ্যের যে বেসামরিক এরিয়া রয়েছে তার ভেতর যে হোটেল, মোটেল এবং বিভিন্ন ভিলা রয়েছে সেই সকল স্থানে বর্তমানে তারা লুকিয়ে রয়েছেন বা সেখানে ইরানের হামলা থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন করছেন। এখন এমতো অবস্থায় প্রশ্ন উঠছে যে ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে যখন এইভাবে নিজেকে গোপন রাখতে হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলার যে বড় উচ্চবিলাসী পরিকল্পনা হাতে নিচ্ছেন সেটা কি করে বাস্তবায়ন করবেন? দেখুন, সার্বিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যখন এই অবস্থায়, তখন ইরান তার শিল্পাঞ্চলে হামলার প্রতিশোধের অংশ হিসাবে কুয়েতের ভেতর যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে হামলা করেছে। নিশ্চয়ই সেই হামলার কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, তার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যে শুধু কুয়েতের পাওয়ার প্ল্যান্ট নয়, কুয়েতের যে পানি শোধনাগার রয়েছে যেখানে সমুদ্রের পানিকে পানযোগ্য করা হয়, সেই পানি শোধনাগারেও হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম, বিশেষ করে তুরস্কের আনাদোলু এজেন্সি এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে এই হামলায় ভারতীয় একজন শ্রমিক নিহত হয়েছেন এবং হামলায় মেজর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট এবং যে পানি শোধনাগার রয়েছে সেখানে। এটি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ রেড লাইন পার হওয়া। দেখুন, পানি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো দেশের জন্য এর কিন্তু কোনো বিকল্প নেই, কারণ সেখানে নদী বা অন্যান্য স্থাপনা থেকে সাধারণভাবে এই পানযোগ্য যে পানি রয়েছে তা পাওয়া যায় না। আমাদের দেশে মাটির নিচ থেকে বা টিউবওয়েলের মাধ্যমে আমরা যত সহজে খাবার পানি পাই, ওই সকল দেশে কিন্তু এগুলো সম্ভব নয়। সুতরাং এই যে পানি পরিশোধনাগারে সরাসরি হামলা এবং এর প্রতিক্রিয়ায় এই আঞ্চলিকভাবে এই অঞ্চলে পানি কেন্দ্রিক যে যুদ্ধ বা যে বড় ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি হওয়ার যে ঝুঁকি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা বলতে পারি যে যুদ্ধক্ষেত্রে আরেকটি ঝুঁকিপূর্ণ ধাপ এই হামলার মাধ্যমে শুরু হয়ে গেল। স্ক্রিনে বর্তমানে আপনারা সংযুক্ত আরব আমিরাতের অধীনস্থ যে আল তালোয়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি রয়েছে তার দৃশ্য দেখছেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম একক সাইট অ্যালুমিনিয়াম স্মেল্টার। ২০২৫ সালে এখানে প্রায় ১৬ লক্ষ টন কাস্টম মেটাল অ্যালুমিনিয়াম উৎপাদিত হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতের যে ইজিএ রয়েছে তার মোট উৎপাদনের ৫৮%। এবং সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম রপ্তানিকারক হিসাবে অত্যন্ত প্রসিদ্ধ এবং যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়ামের অন্যতম বড় যোগানও কিন্তু তারা দেয়। দেখুন, যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত বোয়িং কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের বড় বড় যাত্রীবাহী বিমান তৈরি করে, বিশেষ করে উল্লেখযোগ্য যে 787 ড্রিম লাইনার বা 77X এই ধরনের বিমানগুলো, এর কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের যে যোগানদাতা অন্যতম হলো এই সংযুক্ত আরব আমিরাতের এই ইজিএ ফ্যাক্টরি। তারা কিন্তু বিপুল পরিমাণের এই ধরনের পরিশোধিত অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটিকে সরাসরি রপ্তানি করে থাকে এবং যৌথ অপারেশনের মাধ্যমে এই গালফ কান্ট্রিগুলোতে এই বিমানের যত রপ্তানি হয় তার উল্লেখযোগ্য কিন্তু কাঁচামালের যোগানও তারা দেয়। যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যৌথভাবে ফ্যাক্টরি হলো এটি। এখন ইরানের শিল্পাঞ্চল, বিশেষ করে হেভি ওয়াটার প্ল্যান্টে যখন আক্রমণ করা হয়েছে ২ দিন পূর্বে, তখনই কিন্তু ইরান ঘোষণা দিয়েছিল যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যের যত শিল্প রয়েছে সকল শিল্পকেই কিন্তু সরাসরি টার্গেট করা হবে। ইরান যেমনটা বলেছিল তেমনটাই হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই অন্যতম বৃহত্তম যে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি রয়েছে সেখানে গতকাল রাতে তারা হামলা করেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম এই ফ্যাক্টরিতে ইরানের হামলা হয়েছে।
এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে কিন্তু এই তথ্য প্রকাশ করেছে। কারণ হামলা শুধু সংযুক্ত আরব আমিরাতের এই বড় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে নয়, এর সঙ্গে সঙ্গে বাহরাইনের ভেতর অবস্থিত আরেকটি অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে, যেটা যুক্তরাষ্ট্রের লজিস্টিক সাপোর্ট হিসাবে সাপ্লাই প্রদান করে, দুইটি ফ্যাক্টরিতে শক্তিশালী আক্রমণ হয়েছে এবং দুইটি ফ্যাক্টরি ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এবং উৎপাদন ব্যবস্থা তারা বন্ধ করে দিয়েছে, কন্টিনিউ রাখতে পারবে না। দেখুন, এই হামলা সরাসরি যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানির যাত্রীবাহী বিমান তৈরি এবং বিশ্বব্যাপী যে রপ্তানির চেন লাইন রয়েছে সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে। কারণ এই কারখানাগুলো বিমান উৎপাদন করার জন্য যে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম রয়েছে সেগুলোই তৈরি করত, যেগুলো রাতারাতি বিকল্প ব্যাকআপ কিন্তু তৈরি করা সম্ভব নয়। দেখুন, সকল কোম্পানিরই কিছু গোপনীয়তা থাকে, তাদের ম্যাটেরিয়ালের কিছু গোপনীয়তা থাকে, যেগুলো তারা নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে তৈরি করে। যার জন্যই কিন্তু ওই সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে এই ধরনের ফ্যাক্টরিগুলো ছিল এবং নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের অ্যালুমিনিয়ামই কিন্তু তারা তৈরি করত, যেটা বর্তমানে এই হামলার কারণে ক্ষতিগ্রস্ত। আর রাতারাতি বোয়িং এর ব্যাকআপ তৈরি করতে পারবে না, বিশ্বব্যাপী তাদের ব্যবসা কিন্তু বড়ভাবে ক্ষতিগ্রস্ত হলো। দেখুন, ইরানের বিরুদ্ধে যেমন প্রতিক্রিয়া বা যেমন হামলা করছে যুক্তরাষ্ট্র, ইরান ঠিক তা ধরে ধরে পাল্টা হামলা এবং তেমন জবাব দিচ্ছে, যার জন্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল এবং বিষয়গুলো আরও জটিল হচ্ছে। ঠিক এমতো অবস্থায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জনাব সের্গিওর সঙ্গে জরুরি বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি। যদিও এই বিষয় নিয়ে ইরান এবং রাশিয়া দুই পক্ষই পরিষ্কারভাবে খোলাখুলি করেনি যে এই বিষয়ে আসলে কী ধরনের আলোচনা হয়েছে এবং স্ট্র্যাটেজিকভাবে এক দেশ আরেক দেশকে সহযোগিতার জন্য কোন পর্যায়ে গিয়ে সম্মত হয়েছে। তবে এখানে তারা সম্মানার্থে বা বলতে পারেন কথার কথা হিসাবে বলেছে যে সংকট নিরসনের জন্য কূটনীতিকভাবেই কিন্তু তারা প্রক্রিয়া নেবে বা সমস্যা সমাধানের পদক্ষেপ নেবে। ঠিক এমতো অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা বিশ্ব জ্বালানি ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে। মিস্টার পুতিন সিদ্ধান্ত নিয়েছেন আগামী 1 এপ্রিল থেকে আগামী 4 মাসের জন্য আন্তর্জাতিক বাজারে রাশিয়া কোনো ধরনের পেট্রোল রপ্তানি করবে না। পেট্রোল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ, গ্যাসোলিনের যে রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আর এর কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের যে জ্বালানি বাজার রয়েছে সেখানে, কারণ যুক্তরাষ্ট্রের বাজারে গ্যাসোলিনের ব্যবহার হয় বেশি। দেখুন, রাশিয়া বলছে যে অভ্যন্তরীণ যে বাজারের স্থিতিশীলতা রয়েছে সেটা রক্ষা করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বাস্তবতা হলো যে গ্যাসোলিন এবং পেট্রোলের সরবরাহের ক্ষেত্রে রাশিয়া এখনও অন্যতম বড় খেলোয়াড়। বিশেষ করে সংকটময় এই পরিস্থিতির মধ্যে তাদের সাপ্লাই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ স্বস্তিদায়ক বিষয়। তবে হঠাৎ করে রাশিয়ার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন বাজারে নতুন করে সংকট তৈরি করবে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাবে এবং হরমুজ প্রণালী যে নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার গুরুত্ব আরও বাড়বে। ইরানের যেই শক্তিশালী কন্ট্রোল রয়েছে তার গুরুত্বও বাড়বে। সুতরাং রাশিয়ার এই সিদ্ধান্ত পরোক্ষভাবে ইরানকে বড় ধরনের স্ট্র্যাটেজিক সহযোগিতা করতে চলেছে। দেখার বিষয়ে এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র এখন পাল্টা কী পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।